ধর্ষকদের দ্রুত বিচার দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৪ ঘন্টার আলটিমেটাম, দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। মাগুরায় ধর্ষণের শিকার শিশুর অবস্থা সংকটাপন্ন, উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে স্থানান্তর, পরিবারের মামলায় ৪ জন গ্রেপ্তার। দেশে সাম্প্রতিক সহিংসতা প্রধান উপদেষ্টার উদ্বেগ, নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ, নারী ক্রিকেট দল ও ৫ নারীকে সম্মাননা। আজকের দিনে স্মরণ করি সেই সব শহীদ নারীদের যারা জুলাই গণ অভ্যুত্থানে সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। নারীর প্রতি সহিংসতায় পতিত ফ্যাসিস্টের ষড়যন্ত্র আছে কিনা খতিয়ে দেখার আহ্বান বিএনপির, বিশৃঙ্খলার চেষ্টা প্রতিহতের আহ্বান। রাজধানীর বিভিন্ন এলাকায় রাতভর নিরাপত্তা তল্লাশি যৌথ বাহিনীর, যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় শাস্তিমূলক ব্যবস্থা। চাঁদপুরে চুলার গ্যাস লিকেজে একই পরিবারের দগ্ধ ৬, গুরুতর ৪ জনকে পাঠানো হয়েছে ঢাকা বার্ন ইনস্টিটিউটে। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আজ ভারতের মুখোমুখি নিউজিল্যান্ড, সেরাটা দিয়ে চ্যাম্পিয়ন হতে চায় দুই দলই। ম্যাচ শুরু বিকেল ৩টায়। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। সকালে আপনাদের সাথে আছে জ্যোতি সরওয়ার। ধর্ষকদের ফাঁসির দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নারী শিক্ষার্থীরা। ধর্ষকদের আদালতে উপস্থাপন করতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে তারা। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে ধর্ষণ বিরোধী মঞ্চ। কামরুজ্জামানের ক্যামেরায় এনআই নাহিদের প্রতিবেদন। ধর্ষকদের মৃত্যুদণ্ডের দাবিতে মধ্যরাতে বিক্ষোভের স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। মাগুরায় শিশু ধর্ষণের প্রতিবাদে রাত ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ধর্ষণ বিরোধী মঞ্চের ব্যানারে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শনিবার রাত 12:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের নারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হলে অন্যান্য হলের নারী শিক্ষার্থীরাও যোগ দেন এতে। এ সময় ছাত্ররাও তাদের সঙ্গে যুক্ত হয়ে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। তারা ধর্ষণ বিরোধী দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন সহ ধর্ষকদের প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। যাতে ধর্ষকের বিচার হয়, এই সোনার বাংলায় ধর্ষকের আমরা কোনো জায়গা চাই না। একজন ধর্ষক যে ধর্ষণ করেছে তাকে আনুন, তাকে সবার সামনে তাকে শাস্তি দেন। ধর্ষকের ফাঁসি যদি রাষ্ট্রের সবাই দেখে, ভিডিও করা হয়, তাহলে তাও অ্যাটলিস্ট যদি ভয় পায় ধর্ষকের কোনো বিচার হয় না দেখেই ধর্ষণ বেড়ে যাইতেছে। দাবি হচ্ছে দুইটা, ধর্ষণ বিরোধী ট্রাইব্যুনাল গঠন করতে হবে যাতে ধর্ষকদের যত তাড়াতাড়ি সম্ভব মৃত্যুদণ্ড শাস্তি কার্যকর করা সম্ভব হয়। এবং আমরা বিশেষভাবে যেটা চাইতেছি আসিয়ার যে ধর্ষক তাদের যত তাড়াতাড়ি সম্ভব মৃত্যুদণ্ড কার্যকর করা। স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে রোববার সন্ধ্যা ৭:৩০টায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে মশাল মিছিল কর্মসূচি ঘোষণা করেন ওমামা ফাতেমা। এই অন্তর্বর্তীকালীন সরকারকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিলাম। সন্ধ্যা ৭:৩০টায় ইফতারির পরে আমরা প্রত্যেকটা হল থেকে মিছিল নিয়ে এসে এই রাজু ভাস্কর্য থেকে আমরা মশাল মিছিল বের করব। এটাই আমাদের আগামীকালের কর্মসূচি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ উল্লেখ করে সমাবেশ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানায় ধর্ষণ বিরোধী মঞ্চ। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর শারীরিক অবস্থা অতি সংকটাপন্ন, এখনো জ্ঞান ফেরেনি বলে জানিয়েছেন চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা সিএমএইচে নেওয়া হয়েছে। এদিকে ধর্ষণের ঘটনায় শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে আসামি করে মামলা করেছে ভুক্তভোগী পরিবার। ইতিমধ্যে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে মেয়েটির পরিবারকে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। বোনের বাড়িতে বেড়াতে বোনের শ্বশুরের পৈশাচিকতার শিকার শিশুটি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। শরীরের বিভিন্ন স্থানে ক্ষত নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে হাসপাতালের বিছানায়। শিশুটির মায়ের অভিযোগ, পাশবিক নির্যাতনে জড়িত বড় মেয়ে শ্বশুর হিটু শেখ, শাশুড়ি জায়দা খাতুন, মেয়ে জামাই সজীব ও ভাসুর রাতুল শেখ। শনিবার তাদের বিরুদ্ধে মামলা করা হয় মাগুরা সদর থানায়। আমার মনে যে শাস্তি দিয়ে এই জঘন্য কাজ করেছে, এই শাস্তির বিচার চাই। আমার কথা যে তাকে একবারে ফাঁসি দিয়ে দিক, যাতে আর কোনো মা বোনের দিকে এরকম চোখ তুলে না থাকে। অতটুকু বাচ্চা যে কিভাবে এরকম অত্যাচার করেছে হয়তো আপনারা দেখতেছেন, কিন্তু পুরোটা তো দেখেন নেই যে তার
কত বিখ্যাত যে কতগুলো ব্লেডে আঘাত করেছে। এদিন নির্যাতিত শিশুর মায়ের সঙ্গে ফোনে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরিবারটিকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। আসিয়ার জন্য চিকিৎসার জন্য যেসব ব্যবস্থা নেওয়া সম্ভব সেই সব ব্যবস্থাগুলো আমরা চেষ্টা করব আমাদের দলের অবস্থান। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল থেকে নেওয়া হয়েছে ঢাকা সিএমএইচে। ঢাকা মেডিকেলের পরিচালক জানান শিশুর অবস্থা সংকটাপন্ন। বাচ্চাটার পরিস্থিতি এখন আসলে একটু খারাপের দিকেই, তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। তার পরিস্থিতি অবনতি হয়, তাকে আমরা গতকাল রাত 9টার দিকে ভেন্টিলেটরে রেখেছি। সে যে স্টেজে চলে গেছে মানে আমরা আসলে স্পেসিফিক্যালি এখন বলতে পারছি না। আমি ডাক্তারদের সাথে কথা বলেছি এই ব্যাপারে, ওনারা খুব বেশি আশাবাদী না। দুপুরে তার চিকিৎসার খোঁজ খবর নিতে আসেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। অপরাধীদের কঠোর সাজা নিশ্চিতের আশ্বাস দেন তিনি। এই কেসটা ইজ আ ক্লিয়ার কাট কেস। এখানে এভিডেন্স আছে, ঘটনার প্রমাণ আছে এবং এটাকে কিছুতেই আমরা হাতছাড়া হতে দেব না। এবং প্রথম কথা হচ্ছে যে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, কোনোভাবেই যেন তারা ছাড়া না পায় সেটা আমিও নজরদারি রাখবো, আপনাদেরকেও বলবো নজরদারি রাখতে। এদিকে মামলার পর হেফাজতে থাকা 4 জনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। শনিবার অভিযুক্তদের বাড়িতে জড়ো হয়ে বিক্ষোভ করেছে স্থানীয়রা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। গাজীপুরে শিশু ধর্ষণ ও ধর্ষণ চেষ্টায় 2 জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত 10টার দিকে শ্রীপুর উপজেলা থেকে তাদের আটক করা হয়। শ্রীপুরে এক শিশুকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে আরমান নামের একজনকে আটক করে পুলিশ। অপরদিকে বাওনা এলাকায় এক মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষক আব্দুল মালিককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ। ওকে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে পরবর্তী প্রজন্মে আর কোনো হুজুর এই কাজ করার সাহস পাবে না। তাই আমাদের সবার একটাই দাবি, ওর মানে শাস্তি যাতে গুরুতর, মানে একবারেই ওর শাস্তি ফাঁসি। নামদারি কিছু ওলামায় আছে, নামদারি কিছু আলেম আছে যারা অন্য অন্য আলেমদের মানে যত আছে তাদের নাম খারাপ করতেছে, দুর্নাম করতেছে, মাদ্রাসাগুলো দুর্নাম করতেছে। এগো উচিত শিক্ষা চাই, এগো ফাঁসি হওয়ার দরকার। আমারও বাচ্চা আছে, আপনারও আছে, আরেকজনের আছে, সবাই এরকম দিতে ভয় পাইব। যাতে এরকম কাজ না হয় এই শাস্তি আমরা চাই, দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাই আর কি। নতুন বাংলাদেশে নারী পুরুষের সম অধিকার প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নারীর প্রতি সাম্প্রতিক সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়ে তিনি বলেন, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সজাগ থাকতে হবে। দেশে নৈরাজ্য সৃষ্টি করতে পতিত স্বৈরাচার বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। শনিবার আন্তর্জাতিক নারী দিবসের আয়োজনে অদম্য নারী সম্মাননা তুলে দেন তিনি। ফাহিম ইউসুফের প্রতিবেদন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শ্রেষ্ঠ 5 অদম্য নারী ও বাংলাদেশ নারী ক্রিকেট দলের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে দেশে নারীর প্রতি সাম্প্রতিক সহিংসতায় গভীর উদ্বেগ জানান প্রধান উপদেষ্টা। বলেন, নতুন বাংলাদেশে নারী পুরুষের সম অধিকার প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারবদ্ধ। নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে সরকার সবসময় সচেষ্ট, এজন্য বিভিন্ন ধরনের উদ্যোগ চলমান। ফ্যাসিবাদী শক্তির প্রাণঘাতী অস্ত্রের সামনে হিমালয়ের মতো দাঁড়ানো নারীদের শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, সমাজে নারীকে খাটো করে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা মিলে যে অসাধ্য সাধন করেছে তার সম্মুখ সারির ভূমিকায় ছিল এদেশের নারীরা। ফ্যাসিবাদী শক্তির প্রাণঘাতী অস্ত্রের সামনে হিমালয়ের মতো দাঁড়িয়েছিল আমাদের মেয়েরা। আজকের দিনে স্মরণ করি সেই সব শহীদ নারীদের যারা জুলাই গণঅভ্যুত্থানে সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। দেশে নৈরাজ্য সৃষ্টি করতে পতিত স্বৈরাচার বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেন আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন। নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন।
নারীর প্রতি সহিংসতা রোধে হটলাইন সুবিধা নেয়ার পরামর্শ দেন তিনি। এ সময় নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের কথা জানান প্রধান উপদেষ্টা। অনেক সময় নারীরা নির্যাতনের শিকার হলেও তারা বুঝতে পারেন না কোথায় অভিযোগ জানাবেন। নারীরা যেন তাদের অভিযোগ জানাতে পারেন সেজন্য হটলাইন চালু করা হয়েছে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। ধর্মকে ব্যবহার করে নারীদের হেনস্থা করলে কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে নারী দিবস উপলক্ষে আয়োজিত আত্মনির্ভরশীল নারী সম্মাননা প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। সাম্প্রতিক ধর্ষণের ঘটনায় উদ্বেগ জানিয়ে তিনি বলেন, ধর্ষকদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে সরকার, কাউকে ছাড় দেওয়া হবে না। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা আর আইনশৃঙ্খলার যেই পরিস্থিতি, তার কারণে বিভিন্ন মহল বিভিন্ন ধরনের সুযোগ নেওয়ার চেষ্টা করছে। অনেকেই ধর্মকে ব্যবহার করে নানাভাবে নারীদেরকে নিচু করে দেখানোর এবং হ্যারাসমেন্ট করার মতো ঘটনা ইতিপূর্বে ঘটেছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমাদের ধর্ম এই বিষয়টাকে অ্যালাউ করে না। আমাদের ধর্ম আমাদের নারীদেরকে সর্বোচ্চ সম্মানের জায়গায় রাখার স্বীকৃতিটা দিয়েছে। যারা এই ধরনের কার্যক্রমের সাথে যুক্ত হয়েছে কিংবা হচ্ছে, তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই, সরকার এক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেবে না এবং সামনের দিনগুলোতে এই ধরনের ঘটনা ঘটানোর কেউ চেষ্টা করলে সেটাকে কঠোর হস্তে দমন করা হবে। নারীদের প্রতি সহিংসতা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ার পেছনে পতিত ফ্যাসিবাদের কোনো ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর ধর্মের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে দেশের মানুষ মানবে না বলে দাবি দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারাবন্দী দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম। কতিপয় প্রশাসনিক কর্মকর্তারা তার সাথে যে দুর্ব্যবহারগুলো করেছিল পরবর্তীতে আমরা শুনেছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিভিন্ন শ্রেণী গোষ্ঠীর নাগরিক সংস্কৃতি বন্ধ ও ধর্ম চাপিয়ে দেওয়ার মধ্য দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একটি গোষ্ঠী। যারা যে দেশের মাটিতে বড় হয়ে আসছে তাদের যে সংস্কৃতি আছে ধারণ করে। সুতরাং এই জিনিসগুলোকে বন্ধ করার যে আজকে অপচেষ্টা চলছে, এটা অন্য কোনো কিছু না। এটা হচ্ছিল বাংলাদেশের মধ্যে অস্থিতিশীল তৈরি করা, যাতে আবার পতিত সরকার ঘোলা পানিতে প্রবেশ করতে পারে। আগামী দিনের নির্বাচন বিএনপির জন্য সবচেয়ে কঠিন হবে এবং আমি বলতেছি সবচেয়ে কঠিন হবে। আমাদেরকে নানান শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। কেউ ধর্মের ট্যাবলেট বেচছে, কেউ খেলাফতের ট্যাবলেট বেচছে, নানান ট্যাবলেট দিয়ে মানুষের মনকে, ধর্মপ্রিয় মানুষের মনকে ঘুরানোর জন্য চেষ্টা করছে। আন্তর্জাতিক নারী দিবসে আয়োজিত র্যালি উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ করে জাতীয়তাবাদী মহিলা দল। সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, মব কালচারের নামে বিশৃঙ্খলা রোধে ব্যর্থ হচ্ছে সরকার। দেশ জুড়ে নারীর উপর সহিংসতা বেড়ে যাওয়ায় উদ্বেগ জানান তারা। কোন উগ্রগোষ্ঠী যদি তার প্রেসক্রিপশন অনুযায়ী চলাতে চায়, তাহলে আপনার সমাজ অগ্রগতি লাভ করবে না, সমাজ এগিয়ে যাবে না। কেন এখনো নারী ধর্ষণ হচ্ছে, বাসে ধর্ষণ হচ্ছে, পথে ঘাটে নারীকে হেনস্থা করা হচ্ছে, মাইকিং করে? কোন মব জাস্টিস? কারা এটা করছে? সরকার কেন চুপচাপ? সরকার কেন কথা বলছে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আন্তর্জাতিক নারী দিবসের আলাদা এক আয়োজনে অংশ নিয়ে নারীর ওপর সহিংসতা বেড়ে যাওয়ায় উদ্বেগ জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও। সকল সংস্থাকে অনুরোধ করব, আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যেকটি ঘটনার রহস্য উন্মোচন করুন এবং এর মধ্যে পতিত ফ্যাসিবাদের দোষরদের কোনো কারকাজ আছে কিনা, কোনো কারসাজি আছে কিনা, কোনো চক্রান্ত আছে কিনা আপনারা বের করুন। নারীর ওপর সহিংসতার ঘটনা কঠোর হাতে দমন করতে না পারলে দেশের ভাবমূর্তি নষ্ট হবে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। খুব কঠোর হস্তে দমন করতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।
আর যদি মব সৃষ্টি করে নারীকে হেনস্থার ঘটনা ঘটে তাহলে আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যর্থ বলে মনে করা হবে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার বিকেলে নারী দিবসে জাতীয় জাদুঘরের সামনে এনসিপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে কথা বলেন তিনি। এ সময় জাতীয় নাগরিক পার্টিতে যুক্ত নারীদের টার্গেট করে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন সার্জিস আলম। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। সম্প্রতি দেশজুড়ে নারীর প্রতি সংঘটিত ধারাবাহিক সহিংসতা, নিপীড়ন ও সাইবার হয়রানির প্রতিবাদ এবং আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ন্যাশনাল সিটিজেন পার্টির এই বিক্ষোভ সমাবেশ। গণ অভ্যুত্থানের পর দেশে নারী নির্যাতন, রাস্তাঘাটের নিরাপত্তা সহ নানা ইস্যুতে কথা বলেন জুলাই আন্দোলনের নিহত ও আহতদের পরিবারের সদস্যরা। এই আন্দোলনে আমাদের হাজবেন্ডরা নিহত হয়েছে, তারা এই দুনিয়া থেকে যাওয়ার পরে আমরা প্রতিনিহত, প্রতি পদে প্রতি জায়গায় আমরা হেনস্থা হচ্ছি। আমাদের মনে করেন স্বামী মারা গেছেন বলে সবাই আপনারা খেলা করে, কেন এটা উত্তর দিতে পারবেন? পারবেন না। যারা নিম্ন শ্রেণীর মধ্যবিত্ত আছে, যারা বস্তিতে বসবাস করে, তাদেরকে বুঝাতে হবে যে আমরা নারী, আমাদেরও অধিকার আছে। বক্তাদের দাবি, নতুন আইন করে বিচার ব্যবস্থা এমনভাবে ঢেলে সাজাতে হবে যাতে আর কোনো নারী নির্যাতিত হবে না। এই সরকারের শুধুমাত্র গ্রেফতার নয়, হাইকোর্টের মাধ্যমে সর্বোচ্চ বিচার নিশ্চিত করে বিচার প্রদান করাটাই জনগণের সামনে দেখানো দরকার। রাষ্ট্রীয় কাঠামোর জায়গা থেকে আমাদেরকে সজাগ এবং সচেষ্ট থাকতে হবে যাতে এই কাঠামো আমাদের সাথে প্রতারণামূলক আর কোনো আচরণ করতে না পারে। আর ব্যর্থতা এড়াতে মব সৃষ্টি করে নারী নির্যাতন বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। কেউ যদি কোনো ধরনের মব কালচারকে ব্যবহার করে বিন্দুমাত্র আমাদের দলের দিকে দৃষ্টি দেওয়ার চেষ্টা করে কিংবা তাদের সিকিউরিটি বিঘ্নিত করার চেষ্টা করে, তাহলে আমাদের এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ব্যর্থ বলে প্রমাণিত হবে। কেউ যাতে ব্যক্তিগত বিশ্বাস অন্যের উপর চাপিয়ে দিতে না পারে সেদিকে আইন শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকারও আহ্বান জানান সার্জিস আলম। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। জামায়াতে ইসলামীর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কাউকে সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ হিসেবে চিহ্নিত করে না বলে মন্তব্য করেছেন জামায়াত আমির। বলেন, দেশের সব মানুষকে বাংলাদেশের গর্বিত নাগরিক মনে করে দলটি। শনিবার বিকেল 5টায় হোটেল ওয়েস্টিনের বলরুমে কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াতে ইসলামীকে বিগত ফ্যাসিস্ট সরকার নিজেদের প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করেছিল বলে অভিযোগ করেন তিনি। বলেন, তাদের বিরোধী হওয়ায় জামায়াতের উপর সর্বোচ্চ শোষণ ও নির্মমতা নেমে এসেছিল। We believe that a truly fair political system is essential for sustainable peace and development of the country. It is our duty to ensure that every voice is heard, every community is represented, and every citizen has the opportunity to contribute to the nation's progress. In this regard, Jamaat Islami believes that there is no majority or minority in Bangladesh. Everyone is equally a citizen of Bangladesh, irrespective of his or her religion or ethnicity. রাজধানীর বিভিন্ন এলাকায় রাতভর নিরাপত্তা তল্লাশি চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় যানবাহনে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। কামরুজ্জামানের ক্যামেরায় আরও জানাচ্ছেন এনআই নাহিদ। রাজধানীর ডেমরার ঢাকা সিলেট রোড, কোনাপাড়া এবং ডগাইর বাজার এলাকায় যৌথ বাহিনীর তল্লাশি কার্যক্রম। শনিবার রাতে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বেশ কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি এবং সংঘবদ্ধ ডাকাতি সহ সড়কের শৃঙ্খলা বজায় রাখতে যৌথ বাহিনীর এমন কার্যক্রমে স্বস্তিতে সাধারণ মানুষ। আমি যখন টিভিতে দেখি যে এই অভিযানগুলো চলছে তখন আমার খুবই ভালো লাগে যে না আমরা সাহস পাচ্ছি কোথাও বের হওয়ার জন্য। আঙ্কেল হসপিটালে ভর্তি, আইসিইউতে আছে সাইনবোর্ডে, এখন আমার যেতে হবে, কিছু করার নেই। এখান থেকে আমি ইউটার্ন নেওয়ার সময় জায়গাটা অন্ধকার, আমি খুব ভয় পাইতেছিলাম ওখানে যে, কিন্তু এখানে এসে জিনিসটা দেখে আমার আসলে খুব ভালো লাগছে। ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এত রাতে যে আপনারা সহ মিডিয়ার লোক সহ আছেন, এটা আমরা সাধারণ মানুষ এখন স্বস্তি পাবো যে না আপনারা আছেন।
অপরাধ নির্মূলে রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনা ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। চাঁদপুর শহরের কোরালিয়া এলাকায় চুলার গ্যাস লিকেজে একই পরিবারের 6 জন দগ্ধ হয়েছে। 4 জনকে গুরুতর অবস্থায় ঢাকা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। রোববার ভোরে সেহরি খেতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয় পরিবারটি। এ সময় আব্দুর রহমান, তার স্ত্রী, 2 ছেলে, 2 পুত্রবধূ দগ্ধ হয়। 4 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। চাঁদপুর শহরের কোরালিয়া এলাকায় গ্যাসের লাইন লিকেজে একই পরিবারের 6 জন দগ্ধ হয়েছে এবং এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, সর্বশেষ পরিস্থিতি কি জানাবেন আমাদেরকে? জি, আসলে গত রাতে চাঁদপুর কোরালিয়া এলাকায় রুস্তুম আলীর ব্যাপারী বাড়িতে কিন্তু একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অর্থাৎ রান্না করা চুলা বিস্ফোরণ হয়ে, গ্যাসের চুলা বিস্ফোরিত হয়ে কিন্তু অগ্নিদগ্ধ হয়েছেন 6 জন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে আনার পর এখানে কিন্তু কর্তব্যরত চিকিৎসক 4 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কিন্তু ঢাকা বার্ন ইউনিটে রেফার করা হয়েছে। 2 জনকে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল সেহরির সময় কিন্তু যখন এখানে যে বাড়ির ভাড়াটিয়া রয়েছেন আব্দুর রহমান, তার পুত্রবধূ খাদিজা বেগম কিন্তু রান্না করার সময় কিন্তু হঠাৎ করে গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরিত হয়ে ওঠে এবং তখনই কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা কিন্তু পুরো ঘর ছড়িয়ে পড়ে। এতে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। ঘরের যে তালাবদ্ধ থাকায় কিন্তু তারা আতঙ্কিত হয়ে আগুন নিভাতে কিন্তু এতে করে 6 জন অগ্নিদগ্ধ হয়ে পড়েন। অগ্নিদগ্ধদের মধ্যে যিনি রয়েছেন বাড়ির মালিক আব্দুর রহমান এবং তার স্ত্রী শাহনাজ বেগম, তার এক ছেলে মোহাম্মদ ইমাম হোসেন এবং আরেক ছেলে মহিন উদ্দিন, তার পুত্রবধূ খাদিজা বেগম এবং নিবা আক্তার। এদের মধ্যে কিন্তু 4 জনের অবস্থা গুরুতর, অর্থাৎ তাদের শরীরের কিন্তু 50 থেকে 60 ভাগ কিন্তু পুড়ে গেছে, তাদের অবস্থা আশঙ্কাজনক। আর যে 2 জন রয়েছেন চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন, তাদের কিন্তু শরীরের প্রায় 20 ভাগ পুড়ে গেছে। তাদেরকেও ঢাকা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে এখানকার চিকিৎসকরা। আর আমি যদি বলি, আসলে এখানে আমি প্রতিবেশীদের সাথে কথা বলেছি, তারা বলছেন হঠাৎ করে ভোর রাতে কিন্তু বিকট শব্দ হয়ে পড়ে। তারা কিন্তু যখন দৌড়ে এই ফ্ল্যাটটিতে যান তখন কিন্তু ভিতর থেকে দরজা বন্ধ থাকায় তারা উদ্ধার করতে সময় লেগেছে এবং এতে করে যে তাদের যে বাসাটি রয়েছে, তাদের বাসার বিভিন্ন রুম কিন্তু আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুড়েছে। তো এখন যে সর্বশেষ অবস্থা সেটি হচ্ছে তাদের স্বজনদের সাথে আমি কথা বলেছি, ঢাকায় তাদের চিকিৎসা চলছে এবং চাঁদপুর সদর হাসপাতালে যে 2 জন রয়েছেন তাদেরকেও ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে। তো এই ছিল চাঁদপুর থেকে আমার কাছে। শরীফ, ধন্যবাদ আপনাকে। চাঁদপুর থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী শরীফ আহমেদ। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল সহ 3টি হাসপাতালে ব্যবহার হচ্ছে না উপহার পাওয়া আইসিইউ যুক্ত অ্যাম্বুলেন্স। গ্যারেজে তালাবদ্ধ করে রাখা হয়েছে এসব অ্যাম্বুলেন্স। গত 3 বছরে এসব অ্যাম্বুলেন্স মাত্র 1 জন রোগী পরিবহন করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে উপহারের অ্যাম্বুলেন্সগুলো ওজনে অনেক ভারী হওয়ায় চালকরা তা নিয়ন্ত্রণ করতে পারে না। পাশাপাশি যান্ত্রিক সমস্যাও থাকায় তা ব্যবহার করা হচ্ছে না। এদিকে বেসরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করায় বাড়তি খরচ গুনতে হয় রোগীদের। সহকর্মী মেহেদিনুর পরশের পাঠানো তথ্য ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। 2021 সালে করোনা মহামারীর পর ভারত সরকারের উপহার হিসেবে ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সহ কসবা ও আখাউড়া উপজেলার হাসপাতালে 3টি আইসিইউ অ্যাম্বুলেন্স দেয়া হয়। তবে সদর হাসপাতালে অ্যাম্বুলেন্স প্রথমবার ব্যবহারের সময় রোগী নিয়ে ঢাকায় যেতে সময় লেগেছে 7 ঘন্টা, যেখানে স্বাভাবিক সময় লাগে প্রায় 3.5 ঘন্টা। চালকরা জানান এই অ্যাম্বুলেন্স ভারী হওয়ায় নিয়ন্ত্রণ করা কঠিন এবং ব্যবস্থাপনাও জটিল। এছাড়া সরকারি সচল অ্যাম্বুলেন্সের অবস্থাও নাজুক। এটা লাগে সিএনজি জায়গা, রিক্সা জায়গা, জামা ফললে অবস্থায় এটা টোল মারে, অনেক ভারী রোগীরা অবজেকশনের কারণে আমরা চালাতে পারছি না।
আমরা কর্তৃপক্ষ জানাই, কর্তৃপক্ষ দরজ করতে লাগছে। সরকারি অ্যাম্বুলেন্স না পেয়ে রোগীদের বাড়তি অর্থ ব্যয় করে বেসরকারি অ্যাম্বুলেন্স নিতে হচ্ছে, যা দরিদ্র পরিবারের জন্য কষ্টসাধ্য হয়ে উঠেছে। আমরা তো এত টাকা খরচ করে আমরা ঢাকা লয়ে যাওয়ান, আমরা অনেক সমস্যা হয়ে যায়। সরকার থেকে আমরা যদি একটা দুই তিনটা অ্যাম্বুলেন্স দিত, তাহলে মনে করে আমরা লাগে গরিব মানুষের লাগে, সাধারণ মানুষের লাগে আমরা লাগে অনেক সুবিধা হইতো। দরিদ্র ফ্যামিলির যারা আছে তারা তো দেখা যায় সরকারি অ্যাম্বুলেন্স থাকলে তারা তো সহজেই ঢাকা যেতে পারে, টাকা পয়সার কম দিক দিয়ে তাদের অনেক সহযোগিতা হয়। ভারত থেকে যে উপহারের গাড়িগুলো দিচ্ছে, এটি কোনো কাজের গাড়ি না, এটি দিয়ে 7 ঘন্টা দেখা যাওয়া যায় না। হাসপাতাল কর্তৃপক্ষ স্বীকার করেছেন, ভারত সরকারের দেয়া আইসিইউ অ্যাম্বুলেন্সগুলো সঠিকভাবে ব্যবহার করা সম্ভব হয়নি। নতুন অ্যাম্বুলেন্সের চাহিদা পাঠানো হয়েছে। আমরা নতুন অ্যাম্বুলেন্সের জন্য চাহিদাপত্র দিয়েছি, আমরা এখনো সাড়া শব্দ পাইনি। তা আশা করছি যে আমরা পাবো নতুন অ্যাম্বুলেন্স। নতুন অ্যাম্বুলেন্স পেলে আমাদের রোগীর পরিবহনে বা রোগীর সেবা দিতে ভালো হবে। আইসিইউ যুক্ত এসব অ্যাম্বুলেন্স চলাচলের উপযোগী করলে সংকটাপন্ন রোগীদের সেবা ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন সবাই। নিউজ ডেস্ক, দেশ টিভি। শরীয়তপুরের কোটাপাড়া সেতুতে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। কয়েক বছর আগে সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়, কিন্তু বিকল্প ব্যবস্থা না থাকায় নরবরের সেতু হয়ে প্রতিদিন ঢাকায় যাতায়াত করেন কয়েক হাজার মানুষ। যাত্রী আর চালকরা বলছেন, পাশেই নির্মাণ হওয়া নতুন সেতুটি চালু হলে থাকবে না এই দুর্ভোগ। নতুন সেতুটি দ্রুত চালুর আশ্বাস দিয়েছে সড়ক বিভাগ। সহকর্মী সাইফুল ইসলাম আকাশের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। তলায় ধরেছে ফাটল, পলেস্তারা খসে বের হয়ে আছে লোহার রড। এমনই ঝুঁকিপূর্ণ অবস্থা শরীয়তপুরের কোটাপাড়া সেতুর। এটি যেন ঢাকাগামী যাত্রীদের এক মরণ ফাঁদ। সেতুটি শুরু হয় মাঝে মধ্যে সৃষ্টি হয় যানজট, গাড়ির চাপ নিয়ন্ত্রণে কাজ করতে হয় গ্রাম পুলিশকেও। ঝুঁকিপূর্ণ সেতুর কথা মাথায় রেখে পাশে 58 কোটি টাকা ব্যয়ে নতুন সেতু তৈরির উদ্যোগ নেয় সড়ক বিভাগ। 2019-20 অর্থ বছরের নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিল 2022 সালের জুনে। তবে নানা জটিলতায় এখনো সেতু যান চলাচলের উপযোগী করা সম্ভব হয়নি। তাই বাধ্য হয়ে পুরাতন ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে যাতায়াত করছে যাত্রী, চালক ও পথচারীরা। ভারী যানবাহন তো দূরের কথা, একটু যদি প্রাইভেট কার বা ইউটে তবু মনে হয় কি যে স্প্রিং এর ব্রিজ এরকম অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এক পাশের গাড়ি আরেক পাশে যে জাম লেগে যাওয়ার কারণে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের যাত্রীর ভোগান্তি, আমাদের ভোগান্তি, প্লাস অনেক সময় ইমার্জেন্সি রোগী থাকে, জামে আটকা থাকতে হয়। এই ব্রিজটা ঢাকার সাথে একমাত্র যোগাযোগ মাধ্যম। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব নতুন ব্রিজটা আমাদের ঠিক করে দেওয়া হোক। নতুন সেতুর মূল নির্মাণ কাজ শেষ হয়েছে। সংযোগ সড়ক সহ বাকি কাজ দ্রুত শেষ করে সেতুটি যান চলাচল উপযোগী করার আশ্বাস দেন এই কর্মকর্তা। আমরা ঠিকাদারকে বলেছি ফেব্রুয়ারি মাসের মধ্যে যাতে যানবাহন পারাপার হতে পারে সেতু দিয়ে সে ব্যবস্থা করতে। ঠিকাদারও সেটা আশ্বাস দিয়েছে। আমরা আশা করছি ফেব্রুয়ারির মধ্যে না হলে ঈদের আগে এই সেতু দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা হবে এবং এখনকার যে ঝুঁকিপূর্ণ সেতুটি আছে সেটি আর ব্যবহার করতে হবে না। পুরনো ঝুঁকিপূর্ণ সেতুতে যে কোনো মুহূর্তে ঘটতে পারে প্রাণহানি। দুর্ঘটনা এড়াতে দ্রুত ব্যবস্থা দেখতে চান এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজীপুরের কালিয়াকৈরে সূর্যমুখী চাষে ঝুঁকছেন কৃষকরা। গুণগত মান, স্বাস্থ্য বান্ধব ও চাষে লাভজনক হওয়ায় সূর্যমুখী চাষে আগ্রহী হচ্ছেন তারা। সূর্যমুখী চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। সহকর্মী এম নজরুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। গাজীপুরের কালিয়াকৈরের শৌখিন চাষী মুখলেসুর রহমান উপজেলা পরিষদ সংলগ্ন নিজের কয়েক বিঘা জমিতে সূর্যমুখী চাষ করেছেন। অনেকটা শখের বশে করা সূর্যমুখী ফুলের বাগান এখন পরিণত হয়েছে উপজেলার দর্শনীয় স্থানে। সবার জন্য বাগান উন্মুক্ত করে দেয় প্রতিদিন হাজারো দর্শনার্থী আসছেন বাগান দেখতে, উপভোগ করছেন ফুলের অপরূপ সৌন্দর্য। আজকে আসছি তো খুবই ভালো লাগতেছে, আর ফুল তো কার না ভালো লাগে, ফুল তো আমাদের সবার প্রিয়। অনেক ভালো লাগতেছে, অসম্ভব সুন্দর একটা জায়গা, অনেক ভালো। এখানে আমাদের কোনো প্ল্যানিং ছিল না, হুট করে আমার হাজবেন্ড বলল যে এখানে অনেক সুন্দর সূর্যমুখী ফুলের বাগান আছে, তাই কিছুটা সময় কাটানোর জন্য আসলাম। দিনরাত এই জমিতে এখন সময় দিচ্ছেন মুখলেসুর রহমান। উপজেলার অন্যান্য চাষীদের মধ্যে সূর্যমুখী চাষ ছড়িয়ে দিতে চান তিনি। মুখী তোল অনেক পুষ্টিগুণ সম্পন্ন, এটি মানব দেহের জন্য অনেক উপকার। সে চিন্তা থেকে
এই সূর্যমুখী ফুল বাগান করা। পুষ্টিগুণ সম্পন্ন সূর্যমুখীর তেল অন্যান্য সাধারণ তেলের চেয়ে একটু আলাদা, তাই সূর্যমুখী চাষে কৃষকদের উদ্বুদ্ধ ও সার্বিক সহায়তা করেছেন স্থানীয় উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে কিন্তু বীজ আনছিলাম বাড়ি সূর্যমুখী 3। এই বীজ এনে আমি কয়েকজন কৃষককে বিনামূল্যে দিয়ে তাদের উদ্বুদ্ধ করেছি, কারণ সূর্যমুখী চাষ কালিয়া করে তেমন একটা হয় না। তো এই বছর আমরা তাকে কিছু উদ্বুদ্ধ করে বীজ দিয়ে অল্প কিছু কয়েকজন কৃষক করিয়েছি এবং আগামী চাষা করে এই সূর্যমুখী উৎপাদন একটু বাড়বে। কয়েক বছর ধরে এই উপজেলায় চলছে সূর্যমুখীর চাষ। এই চাষ বাড়াতে চাষিদের পাশাপাশি কৃষি সম্প্রসারণ বিভাগ চেষ্টা অব্যাহত রেখেছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। পঞ্চগড়ের বাজারগুলোতে বেড়েছে ইফতার সামগ্রী সহ নিত্য পণ্যের দাম। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু। বাবু, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? বাজারের যে রমজানের উদ্যোগতি হয় এবারেও কিন্তু আসলে ব্যতিক্রম নয়। আজকে সকালে যদি আমি এই নগরকুমারী হাটে খোঁজ দিলাম, কিছু কিছু জিনিসের দাম কমেছে, যেমন পেঁয়াজের দাম কমেছে, শসার দাম কমেছে, কিন্তু বাড়তি হয়েছে কিন্তু আসলে মরিচের দাম আজ সকালে কিন্তু আমরা 140 টাকা দরে বিক্রি করতে দেখছি। এবং পাট শাক যেটি বর্তমানে খুব পাওয়া কঠিন, সেই পাট শাক বিক্রি হচ্ছে কিন্তু অল্প একটু কেজি 140 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এমনি করে কিন্তু আসলে টমেটো, বেগুন যদি বলি সেটির দামও কিন্তু আসলে আকাশচুম্বী। অর্থাৎ বেগুন আমরা দেখেছি যে শীতকালে অত্যন্ত দরকার, সেই কারণে শীতকালে বেগুন কিন্তু আমরা দেখেছি যে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বাজারে বেগুন। মুরগির মাংসের কথা যদি বলি, যে মাংসের ক্ষেত্রে গরুর মাংসের দাম কিছুটা স্থিতিশীল থাকলেও কিন্তু আমরা দেখেছি যে খাসির মাংস এবং মুরগির মাংসের দাম কিন্তু ক্রেতাদের একেবারে নাগালের বাইরে। অর্থাৎ দেশি মুরগি যেটি সেটি বিক্রি হচ্ছে 600 টাকা কেজি দরে, খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা দরে। এমনি করে কিন্তু গরুর মাংস কিন্তু 700 টাকা পূর্বে যেমন ছিল এখনো কিন্তু 700 টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে। আমরা যদি বাজার মনিটরিং এর কথা যেমন বলছিলাম, যে বাজার মনিটরিং আসলে কাল ভদ্রে দেখা মিলছে, কিন্তু আসলে বাজার মনিটরিং তেমন না হয় কিন্তু ব্যবসায়ীরা এক প্রকার সিন্ডিকেট করছে। এদিকে ব্যবসায়ীদের সাথে আমার কথা হয়েছে, ব্যবসায়ীরা বলছে যে আসলে মকামগুলোতে আসলে জিনিসপত্রের সব রকমের সবজি শাকসবজির দাম বেশি, যেই কারণে আসলে খুচরা বাজারে এর প্রভাব পড়েছে। ক্রেতারা বলছে যে বাজার মনিটরিং যদি সরকার করে, ভোক্তা অধিকার যদি বাজার মনিটরিং করে, তবে কিন্তু আসলে বাজারে কিছুটা স্থিতিশীল থাকে। এদিকে আমরা মাছের যদি কথা বলি, মাছের বাজারে কিছুটা উত্তপ্ত শুরু হয়েছে। অর্থাৎ প্রতি কেজি মাছ কিন্তু আমরা দেখেছি যে 20 থেকে 50 টাকা দর কিন্তু বেড়ে গেছে। অর্থাৎ রমজানকে ঘিরে কিন্তু এই বাজার উদ্যোগামী বলে যারা গেছে বা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, যে ব্যবসায়ীরা বলছে যে মাছের সংকট, যেই কারণে আসলে বাজারের দাম বেশি। কিন্তু ক্রেতারা বলছে কিন্তু ভিন্ন কথা, যে আসলে এখানকার যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু আসলে মাছের দাম ইচ্ছাকৃতভাবে তারা বৃদ্ধি করছে। মরিচের কথা, যে ঢেঁড়সের কথা, পটলের কথা যদি বলি, এগুলোর দাম কিন্তু আসলে রমজান আসলেই কিন্তু হু করে বেড়ে যায়। তার ধারাবাহিকতায় কিন্তু আজকেও কিন্তু আমরা দেখছি যে আসলে সেই জিনিসগুলোর দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ যতই সময় যাচ্ছে, রমজানের দিন যতই কমে আসছে, ততই কিন্তু আসলে জিনিসপত্রের দাম কিন্তু আসলে বাড়তির দিকে যাচ্ছে বলে এমনটি আভাস পাওয়া যাচ্ছে এবং ক্রেতারা আমাকে জানাচ্ছে বা বলছেন। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। চৈতি বাবু, ধন্যবাদ আপনাকে। পঞ্চগড় থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু।